হ্যালো ফ্রেন্ডস, বায়না নির্মলা তোমাদের প্রত্যেক অভিনন্দন জানাই। আমরা এন্ডোক্রিনোলজির এমসিকিউ নিয়ে আলোচনা করছিলাম। তো প্রথম ক্লাসে আমি 25টা এমসিকিউ নিয়ে আলোচনা করেছি এবং আজকে বাকি 25টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। ওকে, সুতরাং এক্ষেত্রে কোয়েশ্চেন্স নাম্বার 26 থেকে আমরা আলোচনা করব। দেখো, কোয়েশ্চেন্স নাম্বার 26 যেটা বলছে যে হার্ট বিট ইনক্রিজড ইন টেনশন ডিউ টু, তার মানে যখন আমরা টেনশনের মধ্যে পড়ি তখন আমাদের হার্টবিট অনেক বেড়ে যায়। এর কারণটা কি? অপশন এ বলছে ফাইট অর ফ্লাইট রেসপন্স, মানে হয় যুদ্ধ করো অথবা পালিয়ে যাও। তো এই কারণের জন্য হয়, অ্যাকচুয়ালি অ্যাড্রিনালিন হরমোন সিক্রেশনের জন্য এই ঘটনাটা ঘটে। এবং তার সঙ্গে সঙ্গে অটোনমিক নার্ভাস সিস্টেম, তার মানে অটোনমিক নার্ভাস সিস্টেম এই কাজে হেল্প করবে। অপশন সি বলছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এই কাজে হেল্প করে। এবং অপশন ডি বলছে বোথ এ অ্যান্ড সি। তাহলে এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে সেটা হচ্ছে অপশন ডি, দ্যাট ইজ বোথ এ অ্যান্ড সি। তার মানে হার্টবিট এই কারণের জন্যই বেড়ে যায়, কারণ ফাইট অর ফ্লাইট রেসপন্স অর্থাৎ অ্যাড্রিনালিন হরমোন সিক্রেশনের জন্য হয়। এবং তার সঙ্গে সঙ্গে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম প্রধানত এক্ষেত্রে কাজ করে, কারণ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের সঙ্গে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কানেকশন থাকে। তো তাকেই আমরা বলবো সিম্প্যাথেটিক অ্যাড্রিনাল সিস্টেম। তো সেই হিসাবে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম প্রধানত এই হার্টবিটকে প্রধানত কন্ট্রোল করে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 27-এ চলে যাই। পার্স ইন্টারমিডিয়া সিক্রেট, পার্স ইন্টারমিডিয়া মানে পিটুইটারি গ্রন্থির মিডল লেয়ার। প্রধানত হিউম্যানের ক্ষেত্রে পার্স ইন্টারমিডিয়ে অ্যাডেনো হাইপোফাইসিসের সঙ্গে একদম ইনকর্পোরেটেড থাকে, কিন্তু বিভিন্ন অ্যানিমালসের ক্ষেত্রে পার্স ইন্টারমিডিয়া সেপারেটেড থাকে, কারণ পিটুইটারি গ্রন্থির প্রধানত 3টে খণ্ড থাকে। একদম অগ্রখণ্ডকে আমরা বলবো অ্যাডেনো হাইপোফাইসিস, মাঝখানের যে খণ্ড তো সেটাই হচ্ছে পার্স ইন্টারমিডিয়া, এবং নিউরো হাইপোফাইসিস হচ্ছে পোস্টেরিয়র লোব অফ পিটুইটারি। সুতরাং পার্স ইন্টারমিডিয়া সিক্রেট অপশন এ বলছে অক্সিটোসিন, অপশন বি মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, অপশন সি কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন এবং অপশন ডি থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে সেটা হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। দিস ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 28-এ আমরা চলে আসি। কোয়েশ্চেন নাম্বার 28 বলছে হরমোন ইউজফুল ইন সাপ্রেসিং অ্যালার্জিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস অ্যান্ড দ্য টিস্যু ইনফ্লামেশন বাই। তাহলে যে সমস্ত হরমোন প্রধানত অ্যালার্জি, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা কিন্তু একরকম অটো ইমিউনো ডিজিজ, এবং যে জয়েন্টে প্রধানত প্রবলেম হয় এই ডিজিজ, এবং টিস্যু ইনফ্লামেশন, টিস্যুতে প্রদাহ কি কারণের জন্য হয়? অপশন এ বলছে মিনারেলো কর্টিকয়েড হরমোনের জন্য হয়, অপশন বি বলছে গ্লুকোকর্টিকয়েড, অপশন সি হচ্ছে T3 অ্যান্ড T4 এবং অপশন ডি হলো অ্যাড্রিনালিন। তাহলে এই ক্ষেত্রে যেটা কারেক্ট অপশন হবে সেটি হচ্ছে অপশন বি, দ্যাট ইজ গ্লুকোকর্টিকয়েড। তো গ্লুকোকর্টিকয়েডের জন্যই প্রধানত এই ঘটনাগুলো ঘটে, অর্থাৎ অ্যালার্জি সাপ্রেশন, রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং টিস্যু ইনফ্লামেশন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 29-এ আমরা চলে আসি। হুইচ হরমোন কজেস দ্য ডাইলেশন অফ দ্য ব্লাড ভেসেল, রক্তবাহকে প্রসারিত করে, অ্যান্ড ইনক্রিজড অক্সিজেন কনজামশন অ্যান্ড দ্য গ্লুকোনিওজেনেসিস। তার মানে স্লেল প্রধানত অক্সিজেনকে ইউটিলাইজ করে এবং তার সঙ্গে সঙ্গে গ্লুকোনিওজেনেসিস মানে বিভিন্ন নন কার্বোহাইড্রেট মেটেরিয়ালস অর্থাৎ প্রোটিন এবং লিপিড থেকে গ্লুকোজ তৈরি করে। তাহলে কোন হরমোন এই 3টে কাজে হেল্প করে? অপশন এ দিয়েছে গ্লুকাগন, অপশন বি হচ্ছে অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন, অপশন সি হচ্ছে ইনসুলিন এবং অপশন ডি হচ্ছে অ্যাড্রিনালিন। সুতরাং এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে তো সেটাই হচ্ছে অ্যাড্রিনালিন। তো অ্যাড্রিনালিন কি করবে? রক্তবাহকে প্রসারিত করে, অক্সিজেন কনসামশনকে বাড়িয়ে দেয় এবং গ্লুকোনিওজেনেসিসে হেল্প করে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30-তে আমরা চলে আসি। অ্যাড্রিনাল গ্ল্যান্ড ইজ ডিরাইভ ফ্রম, অ্যাড্রিনাল গ্ল্যান্ড প্রধানত কোন জার্ম লেয়ার থেকে তৈরি হয়? অপশন এ বলছে এন্ডোডার্ম, অপশন বি এক্টোডার্ম, অপশন সি মেসোডার্ম এবং অপশন ডি একটো অ্যান্ড মেসোডার্ম। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে সেটা হচ্ছে একটো অ্যান্ড মেসোডার্ম। দেখো, পিটুইটারি গ্ল্যান্ড যেখানে একটোডার্ম থেকে তৈরি হয়, কিন্তু অ্যাড্রিনাল গ্ল্যান্ড সেক্ষেত্রে একটো এবং মেসোডার্ম এই দুটো থেকেই তৈরি হয়। এবারে কলাম এ আর কলাম বি, দেখো এক্ষেত্রে বিভিন্ন হরমোনের নাম দিয়েছে এবং তাদের সঙ্গে রিলেটেড ডিজিজ দিয়েছে। বলছে অ্যাড্রিনালিন এবং হাইপার প্যারাথাইরয়েডিজম, অক্সিটোসিন, হাইপোপ্যারাথাইরয়েডিজম এবং অ্যালডোস্টেরন। এক্ষেত্রে যে সমস্ত ডিজিজ এবং কিছু ঘটনা দিয়েছে, দেখো 1-এ দিয়েছে মিক্সেডিমা, 2-এতে দিয়েছে অ্যাক্সিলারেট হার্টবিট, 3-এ দিয়েছে ওয়াটার ব্যালেন্স, 4-এ দিয়েছে চাইল্ড বার্থ এবং 5-এ দিয়েছে ডিমিনারেলাইজেশন, অর্থাৎ অস্থি থেকে প্রধানত মিনারেলকে প্রধানত এরা রিলিজ করবে। তাহলে এক্ষেত্রে কোনটা কারেক্ট অপশন হবে সেটাই আমাদেরকে বের করতে হবে। দেখো, এক্ষেত্রে আমরা জানি যে অ্যাড্রিনালিন প্রধানত হার্ট রেটকে বাড়িয়ে দেয়, মানে হার্টবিটকে বাড়িয়ে দেয়। তাহলে এর সঙ্গে অবভিয়াসলি যেটা যাবে তো সেটা হচ্ছে 2। তাহলে কোথায় এর সঙ্গে 2 আছে দেখে নাও। সিএতে দেখছি এর সঙ্গে 2 আছে এবং বাকিগুলোতে দেখি এখানে এর সঙ্গে 5 আছে, এখানে বি অপশানে যেটা দিয়েছে এর সঙ্গে 3, আবার ডি অপশানে দিয়েছে এর সাথে 5। তাহলে এক্ষেত্রে কারেক্ট অপশান যেটা হবে তো সেটা অবভিয়াসলি এই সি হবে, কারণ আমরা প্রত্যেকেই জানি যে অ্যাড্রিনালিন হরমোন প্রধানত আমাদের হার্টবিটকে বাড়িয়ে দেয়। বাকি অংশগুলো আমরা দেখে নিই। তাহলে হাইপার প্যারাথাইরয়েডিজম মানে প্যারাথাইরয়েড হরমোনের বেশি সিক্রেশন হলে কি হবে?
এক্ষেত্রে ডিমিনারালাইজেশন অফ দ্য বোন, মানে বোন থেকে প্রধানত ক্যালসিয়াম ফসফেট ইত্যাদি রিলিজড হবে। সি হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিন আমরা প্রত্যেকে জেনে যে চাইল্ড বার্থ করে, তাহলে সি এর সঙ্গে 4 যাবে, ঠিক আছে, এটাও জেনে নিতে পারো, এটাও একদম ডেফিনিট আমরা জানি, সবাই এটা জানা উচিত। হাইপোপ্যারাথাইরয়েডিজম মানে প্যারাথাইরয়েড হরমোনের যদি পরিমাণ যদি কম থাকে তাহলে ডিএতে যেটা হবে তো সেটাই হচ্ছে এক্ষেত্রে আমরা দেখছি যে মিক্সিডিমা, এবং ইএতে যেটা দিয়েছে তো সেটাই হচ্ছে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন প্রধানত ওয়াটার ব্যালেন্সে হেল্প করে, রাইট? সো দ্য কারেক্ট অপশন উইল বি অপশন সি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 32-তে আমরা চলে আসি সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন স্টিমুলেট দ্য গ্লুকাগন রিলিজ। অপশন এ দিয়েছে, অপশন বি দিয়েছে স্টিমুলেট ইনসুলিন এন্ড দ্য গ্লুকাগন রিলিজ, মানে কেবলমাত্র গ্লুকাগনকে প্রধানত সিক্রেট করতে হেল্প করবে আলফা সেল থেকে। বি দিয়েছে স্টিমুলেট ইনসুলিন অ্যান্ড গ্লুকাগন রিলিজ, মানে ইনসুলিন এবং গ্লুকাগন দুটোকেই রিলিজ করে। সি বলছে ইনহিবিট ইনসুলিন অ্যান্ড গ্লুকাগন রিলিজ, এবং ডি বলছে স্টিমুলেট দ্য গ্রোথ হরমোন রিলিজ। এক্ষেত্রে যেটা কারেক্ট অপশন হবে কোয়েশ্চেন নাম্বার 32-তে যেটা কারেক্ট অপশন হবে তো সেটি হচ্ছে অপশন সি, দ্যাট ইজ ইনহিবিট ইনসুলিন অ্যান্ড গ্লুকাগন রিলিজ। এবং তার সঙ্গে সঙ্গে এই যে সোমাটোস্ট্যাটিন আছে এটা কিন্তু গ্রোথ হরমোনের রিলিজকে কিন্তু প্রিভেন্ট করে। তাহলে সোমাটোস্ট্যাটিন যে জায়গাতে গ্রোথ হরমোনের রিলিজকে প্রিভেন্ট করে, এবং তার সঙ্গে সঙ্গে দেখো ইনসুলিন এবং গ্লুকাগনের রিলিজকেও কিন্তু এরা কিন্তু বন্ধ করে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 33-তে আমরা চলে আসি অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর ডিক্রিজেস, অর্থাৎ অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর প্রধানত হার্ট থেকে সিক্রেটেড একটি হরমোন। এর প্রধান কাজ কি? এর প্রধান কাজ প্রধানত বলছে যে ব্লাড প্রেসারকে কন্ট্রোল করা। বি বলছে রেনিন সিক্রেশনে প্রধানত হেল্প করা। সি বলছে এনএ প্লাস সিক্রেশনে হেল্প করে, এবং অপশন ডি যেটা দিয়েছে তো সেটা হচ্ছে ভ্যাসোডায়ালেশন, মানে রক্তবাহকে প্রসারিত করে, তার ফলে রক্তবাহের মধ্য দিয়ে অনেক পরিমাণে ব্লাডের সার্কুলেশন হবে। তো অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টরের প্রধান যেটা কাজ তো সেটা হচ্ছে ব্লাড প্রেসারকে কন্ট্রোল করা। সো দিস ইজ দ্য মেইন ফাংশন অফ এএনএফ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 34-এ আমরা চলে আসি দ্য হরমোন হুইচ রেগুলেট দ্য জিন এক্সপ্রেশন অফ দ্য টার্গেট সেল। তাহলে কোন হরমোন প্রধানত টার্গেট সেলের জিন এক্সপ্রেশনকে রেগুলেট করে? দেখো যে সমস্ত হরমোনগুলো প্রধানত আমরা জানি যে সমস্ত হরমোনগুলো প্রধানত লাইপোফিলিক হরমোন, মানে যারা প্লাজমা মেমব্রেনকে ক্রস করে যায়, তো সেই সমস্ত হরমোনগুলোই প্রধানত এক্ষেত্রে প্রধানত জিন এক্সপ্রেশনকে রেগুলেট করবে। তাহলে অপশন এ যেটা দিয়েছে সেটা হচ্ছে প্রোল্যাক্টিন, অপশন বি অক্সিটোসিন, অপশন সি থাইরক্সিন, এবং অপশন ডি গ্রোথ হরমোন। সুতরাং কারেক্ট যে অপশন হবে সেটা হচ্ছে থাইরক্সিন। এটা আমি তোমাদেরকে বারবার বলছি যে সমস্ত স্টেরয়েড হরমোন মানে সেক্স স্টেরয়েড হরমোন এরা কিন্তু প্লাজমা মেমব্রেন ক্রস করে যায়, মোবাইল রিসেপ্টরের থ্রু দিয়ে কাজ করে, কিন্তু থাইরক্সিন হচ্ছে এমন একটা হরমোন, এটা কিন্তু অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ হরমোন, কিন্তু এটাও কিন্তু মোবাইল রিসেপ্টরের থ্রু দিয়ে কাজ করে এবং ডিরেক্টলি জিনের উপরে এরা প্রধানত কাজ করে। সো দ্য কারেক্ট অপশন উইল বি অপশন সি, দ্যাট ইজ থাইরক্সিন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 35-এ চলে আসি দ্য অ্যামাইনো অ্যাসিড ট্রিপ্টোফান ইজ দ্য প্রিকারসার ফর দ্য সিনথেসিস অফ, মানে কোন হরমোন ট্রিপ্টোফান অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয়? অপশন এ যেটা বলছে তো সেটা হচ্ছে কর্টিজল এবং কর্টিজোন, মানে কর্টিজল এবং কর্টিজোন এই দুটো হরমোন। অপশন বি বলছে মেলাটোনিন এবং তার সঙ্গে সঙ্গে সেরোটোনিন। অপশন সি বলছে T3 অ্যান্ড T4, এবং অপশন ডি হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। তাহলে এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে সেটা হচ্ছে অপশন বি, দ্যাট ইজ মেলাটোনিন এবং সেরোটোনিন। মেলাটোনিন এবং সেরোটোনিন প্রধানত ট্রিপ্টোফান অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 36-এ চলে আসি নিউরোহাইপোফাইসিস ইজ নট ট্রু এন্ডোক্রাইন গ্ল্যান্ড বিকজ। নিউরোহাইপোফাইসিস কিন্তু প্রকৃত এন্ডোক্রাইন গ্ল্যান্ড নয়, এর কারণটা কি? দেখো নিউরোহাইপোফাইসিস থেকে প্রধানত দুটো হরমোন রিলিজ হয়, একটা অক্সিটোসিন এবং আর একটা ভ্যাসোপ্রেসিন। এই হরমোন কিন্তু হাইপোথ্যালামাসে তৈরি হয়, সুপ্রাঅপটিক নিউক্লিয়াস এবং প্যারাভেন্টিকুলার নিউক্লিয়াসের মধ্যে তৈরি হয়, এবং নিউরোহাইপোফাইসিসের মধ্যে তারা প্রধানত স্টোর থাকে। এরা কিন্তু ট্রু হরমোন নয়, এর কারণটা কি? অপশন এ বলছে ইট সিক্রেট এনজাইম, এটা এনজাইম সিক্রেট করে। অপশন বি বলছে ইট ইজ প্রোভাইডেড উইথ ডাক্ট, কারণ এর সঙ্গে ডাক্টের কানেকশন থাকে। অপশন সি বলছে ইট ইজ আন্ডার দ্য রেগুলেশন অফ দ্য হাইপোথ্যালামাস, এটা হাইপোথ্যালামাস দিয়ে এটা রেগুলেটেড হয়, এবং ইট স্টোরস অ্যান্ড রিলিজ অফ দ্য হরমোন। এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে সেটা হচ্ছে অপশন ডি অবভিয়াসলি, কারণ এটা হরমোনকে প্রধানত স্টোর করে রাখে তাদের হিয়ারিং বডিতে এবং তার সঙ্গে সঙ্গে সেটাকে রিলিজ করে। তাহলে এটা কিন্তু কোনো রকম হরমোন সিনথেসাইজ করে না। এর কারণটাই হচ্ছে এটা যে এই কারণের জন্যই প্রধানত নিউরোহাইপোফাইসিস কিন্তু প্রকৃত এন্ডোক্রাইন গ্ল্যান্ড নয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 37-এ চলে আসি হুইচ অফ দ্য ফলোইং হরমোন প্লে সিগনিফিক্যান্ট রোল ইন অস্টিওপোরোসিস, মানে অস্থি থেকে প্রধানত ক্যালসিয়াম ফসফেট ইত্যাদিকে রিলিজ করে এবং তার ফলে অস্থি ভঙ্গুর হয়ে পড়ে। তো কোন হরমোন এই কাজে হেল্প করবে? অপশন এ বলছে প্রোজেস্টেরন এবং অ্যালডোস্টেরন। অপশন বি বলছে অ্যালডোস্টেরন এবং প্রোল্যাক্টিন, এবং অপশন সি দিয়েছে ইস্ট্রোজেন এবং তার সঙ্গে সঙ্গে প্যারাথাইরয়েড হরমোন, এবং অপশন ডি প্যারাথাইরয়েড হরমোন এবং প্রোল্যাক্টিন। এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে সেটা হচ্ছে ইস্ট্রোজেন এবং প্যারাথাইরয়েড হরমোন। দেখো প্রধানত ফিমেলদের ক্ষেত্রে ফিমেলদের যখন বয়স বেড়ে যায়
অর্থাৎ এজেড ফিমেলদের ক্ষেত্রে প্রধানত এই অস্টিওপোরোসিস রোগ হয়, এর কারণ ইস্ট্রোজেনের পরিমাণ প্রধানত কমে যায় এবং প্যারাথাইরয়েড হরমোনেরও ইমব্যালেন্সই হয় এবং সেই কারণের জন্যই তাদের অস্থি ভঙ্গুর হয়ে পড়ে। তো এটাই হচ্ছে অস্টিওপোরোসিসের কারণ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 38, গ্র্যাভিডেক্স টেস্ট ইজ টেস্ট ফর হরমোন, মানে কোন হরমোনের জন্য গ্র্যাভিডেক্স টেস্ট প্রধানত করা হয়, সেই হরমোনের লেভেল ঠিকঠাক আছে কিনা। অপশান এ বলছে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, অপশান বি রিল্যাক্সিন, অপশান সি অ্যান্ড্রোজেন এবং অপশান ডি হচ্ছে ইস্ট্রাডাইল। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে অপশান এ, দ্যাট ইজ হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 39-এ চলে আসি, স্মল অ্যামাউন্ট অফ আয়োডিন ইজ অ্যাডেড টু কমন সল্ট সো দ্যাট, তাহলে কমন সল্টে প্রধানত আমরা সামান্য পরিমাণে আমরা আয়োডিন যোগ করি কেন। অপশান এ বলছে এডেমা প্রিভেন্টেড, এডেমা এক্ষেত্রে প্রিভেন্ট করা যায়। এডেমা মানে কি, স্কিনের মধ্যে যখন কোনো ফ্লুইড যখন জমা হয় এবং তার ফলে সোয়েলিং ঘটে, তো একেই আমরা বলবো এডেমা। তো এডেমাকে বন্ধ করার জন্য এই কাজ করা হয়। অপশান বি বলছে ইট ইউটিলাইজড বডি প্রপারলি, কারণ এটা বডিতে প্রপারলি ইউটিলাইজ হয়ে যায়, ব্যবহৃত হয়ে যায়। গয়টার ইজ প্রিভেন্টেড, এর ফলে গয়টার রোগকে আমরা প্রিভেন্ট করতে পারবো। কিডনি মেনটেন দ্য ওয়াটার ব্যালেন্স, কারণ কিডনি ওয়াটার ব্যালেন্সকে মেনটেন করে। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে তো সেটা হচ্ছে অপশান সি, দ্যাট ইজ গয়টার ইজ প্রিভেন্টেড। কারণ আমরা জানি যে আয়োডিনের ডেফিসিয়েন্সির জন্য গয়টার হয়, তো তাকেই বলা হয় আয়োডিন ডেফিসিয়েন্সি গয়টার। তো সেই গয়টার যাতে না হয়, তো সেই কারণের জন্যই স্মল অ্যামাউন্ট অফ আয়োডিন প্রধানত কমন সল্টে ব্যবহার করা হয়, সেই জন্য বলে না আয়োডিনেটেড সল্ট। তো এটাই হচ্ছে গয়টারকে প্রিভেন্ট করার জন্য প্রধানত এক্ষেত্রে আমরা স্মল অ্যামাউন্ট অফ সল্ট ব্যবহার করি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 40-তে চলে আসি, হরমোন প্রডিউস মোর ইন দ্য ডার্ক ইজ, তাহলে কোন হরমোন অন্ধকারে বেশি পরিমাণে তৈরি হয়। অপশান এ বলছে থাইরক্সিন, অপশান বি মেলাটোনিন, অপশান সি অ্যাড্রিনালিন এবং অপশান ডি ইনসুলিন। এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে অবভিয়াসলি সেটা মেলাটোনিন, কারণ মেলাটোনিন প্রধানত সার্কাডিয়ান রিদমে হেল্প করে এবং যখন অন্ধকার হয় তখন এই মেলাটোনিন লেভেলের পরিমাণ বাড়ে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 41-এ আমরা চলে আসি, হুইচ অফ দ্য ফলোইং গ্ল্যান্ড অ্যাট্রফি ডিউরিং দ্য অ্যাডাল্ট বাট অ্যাক্টিভ ইন দ্য চাইল্ড, অর্থাৎ এক্ষেত্রে বেশ কতগুলো গ্ল্যান্ড দিয়েছে। তো এই গ্ল্যান্ড প্রধানত চাইল্ডের ক্ষেত্রে সক্রিয় থাকে, কিন্তু যখন অ্যাডাল্ট হয় তারা প্রধানত ইনঅ্যাক্টিভ হয়ে যায়। অপশান এ বলছে পিনিয়াল গ্ল্যান্ড, অপশান বি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, অপশান সি থাইমাস এবং অপশান ডি কর্পাস লিউটিয়াম। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে থাইমাস গ্ল্যান্ড। তো থাইমাস গ্ল্যান্ড থেকে প্রধানত থাইমোসিন সিক্রেটেড হয়, যেটা আমাদের ইমিউনোলজিক্যাল সিস্টেমে হেল্প করবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 42-তে আমরা চলে আসি, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট সিমটমস অফ দ্য কনস সিনড্রোম, কনস সিনড্রোম কি কারণের জন্য হয়। হাইপার সিক্রেশন অফ দ্য অ্যালডোস্টেরন, প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। অ্যালডোস্টেরন হরমোনের হাইপার সিক্রেশনের জন্য কনস সিনড্রোম হয়। তাহলে কনস সিনড্রোমে যে সমস্ত সিমটমস দেখা যায়, তো তার মধ্যে কোনটা কনস সিনড্রোমের সিমটমস নয়, এক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে। অপশান এ বলছে ব্লাড প্রেশার ডিক্রিজ করবে, অর্থাৎ বিপি এক্ষেত্রে ডিক্রিজ করবে, বিপি ডিক্রিজ করবে। বি বলছে সোডিয়াম লেভেল ইন দ্য ব্লাড ইনক্রিজ, মানে ব্লাডেতে এক্ষেত্রে সোডিয়াম লেভেল এক্ষেত্রে ইনক্রিজ করবে। তারপরে দেখো পটাশিয়াম লেভেল ইন দ্য ব্লাড ডিক্রিজ, মানে ব্লাডেতে পটাশিয়াম লেভেল এক্ষেত্রে বলছে কমে যাবে। এবং অপশান ডি বলছে অল আর কারেক্ট স্টেটমেন্ট, এক্ষেত্রে সমস্ত স্টেটমেন্ট কারেক্ট। তো কনস সিনড্রোমের সঙ্গে কোনটা রিলেটেড নয়, অপশান এ এটা বিপি ডিক্রিজ করবে, সো দিস ইজ নট রিলেটেড। তাহলে কনস সিনড্রোমে সোডিয়াম লেভেল ইন দ্য ব্লাড ইনক্রিজ করবে। অ্যালডোস্টেরনের মেন কাজ দেখো, অ্যালডোস্টেরন কি করবে, সোডিয়াম এবং পটাশিয়াম লেভেলকে মেনটেন করে, ওকে। এবং বিপি যেহেতু ডিক্রিজ করবে, এটা প্রধানত অ্যালডোস্টেরনের কাজ নয়, সেই জন্য অপশান ডি কিন্তু কারেক্ট হবে না। তাহলে এক্ষেত্রে যেটা কারেক্ট যে অপশান হবে তো সেটাই হচ্ছে বিপি ডিক্রিজ। এরপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 43-তে আমরা চলে এসেছি, এনজিওটেনসিন 2 ইজ সিক্রেটেড ফ্রম, রেনিন এনজিওটেনসিন পাথওয়েতে এই প্রশ্ন দেওয়া হয়েছে। এনজিওটেনসিন 1 কোথা থেকে তৈরি হয়, এনজিওটেনসিন 2 কোথা থেকে তৈরি হয়, এনজিওটেনসিনোজেন কিভাবে কাজ করে। তো এই অংশগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে, ভালো করে জানতে হবে। তো কোয়েশ্চেন নাম্বার 43, রেনিন এনজিওটেনসিন পাথওয়েতে দিয়েছে। দেখো এনজিওটেনসিন 2 কোথা থেকে সিক্রেটেড হয়, অপশান এ বলছে কিডনি থেকে, অপশান বি বলছে অ্যাড্রেনাল কর্টেক্স এবং অপশান সি লাংস এবং অপশান ডি হচ্ছে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস, মানে কিডনির জেজি অ্যাপারেটাস থেকে নাকি এনজিওটেনসিন 2 তৈরি হয়। এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে দ্যাট ইজ অপশান সি, দ্যাট ইজ লাংস থেকে এনজিওটেনসিন 2 তৈরি হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 44-এ আমরা চলে আসি, রেনিন এনজিওটেনসিন পাথওয়ে বিকাম অ্যাক্টিভ হোয়েন, রেনিন এনজিওটেনসিন পাথওয়ে কখন সক্রিয় হয়। অপশান এ বলছে বিপি যদি কোনোভাবে ইনক্রিজ করে, অপশান বি বলছে বিপি যদি ড্রপস করে মানে কমে যায়, এনজিওটেনসিনোজেন যদি ইনঅ্যাক্টিভ হয় এবং অ্যালডোস্টেরন লেভেল যদি ইনক্রিজ হয়। আমরা প্রত্যেকেই জানি যে রেনিন এনজিওটেনসিন পাথওয়ে প্রধানত বিপিকে কন্ট্রোল করে। অ্যাকচুয়ালি বিপি যদি কোনোভাবে কমে যায় তখনই কিন্তু এই রেনিন এনজিওটেনসিন পাথওয়ে কিন্তু অ্যাক্টিভ হয় এবং তার ফলে ব্লাড প্রেশার নর্মাল লেভেলে চলে আসে। কোয়েশ্চেন নাম্বার 45-এ আমরা চলে আসি, মেইন ফাংশন অফ দ্য রেনিন ইজ টু অ্যাক্টিভেট দ্য এনজিওটেনসিনোজেন টু কনভার্ট, তাহলে রেনিন প্রধানত কি কাজ করবে, এনজিওটেনসিনোজেনকে কিসে পরিণত করে।
এটাই হচ্ছে প্রশ্নতে দিয়েছে। অপশান এ বলছে অ্যাঞ্জিওটেনসিন 2 তে পরিণত করে ইন দ্য লাংস, তাহলে লাংসে অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি হয়। অপশান বি বলছে অ্যাঞ্জিওটেনসিন 1 ইন দ্য লাংস, অর্থাৎ লাংসে অ্যাঞ্জিওটেনসিন 1 তৈরি করে। অপশান সি বলছে অ্যাঞ্জিওটেনসিন 1 ইন দ্য ব্লাড ভেসেল, তাহলে ব্লাড ভেসেলসের মধ্যে অ্যাঞ্জিওটেনসিন 1 তৈরি হয়। এবং স্টেরয়েড ইন্টু দ্য অ্যালডোস্টেরন, তাহলে স্টেরয়েড ইন্টু অ্যালডোস্টেরন, তাহলে এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে সেটা হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 1 ইন দ্য ব্লাড ভেসেলস। ওকে, সুতরাং ব্লাড ভেসেলসে অ্যাঞ্জিওটেনসিন 1 তৈরি করে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 46, কারেক্ট সিকোয়েন্স অফ দ্য রেনিন অ্যাঞ্জিওটেনসিন পাথওয়ে ইজ। রেনিন অ্যাঞ্জিওটেনসিন পাথওয়ের কারেক্ট সিকোয়েন্স কোনটা? আমরা প্রত্যেকে জানি যে জেজি অ্যাপারেটাস থেকে রেনিন তৈরি হয় এবং রেনিন অ্যাঞ্জিওটেনসিন 1 তৈরি করবে, অ্যাঞ্জিওটেনসিনোজেন থেকে অ্যাঞ্জিওটেনসিন 1 তৈরি করবে ব্লাড ভেসেলসের মধ্যে। তারপরে সেই অ্যাঞ্জিওটেনসিন 1 এবার লাংসে চলে যাবে, সেখান থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি হবে এবং তারপরে এটা অ্যালডোস্টেরন সিক্রেট করবে। সুতরাং এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে দ্যাট ইজ অপশন ডি, অর্থাৎ অ্যাঞ্জিওটেনসিন 1, অ্যাঞ্জিওটেনসিন 2 এবং অ্যালডোস্টেরন। তাহলে রেনিন এটা মেন কাজ করে। তো পরের কোয়েশ্চেন্সে আমরা চলে যাই। কোয়েশ্চেন্স নাম্বার 47, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ রং। তাহলে কোন স্টেটমেন্টটা প্রধানত রং সেটা বের করতে হবে। বলছে ভ্যাসোপ্রেসিন ইজ সিক্রেটেড ফ্রম, দেখো হাইপোথ্যালামাসে প্রধানত দুই রকমের নিউরন থাকে, একটা সুপ্রাঅপটিক নিউক্লিয়াস এবং একটা প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। অ্যাকচুয়ালি নিউক্লিয়াস আমরা কাকে বলবো? যখন নিউরনের সেল বডিগুলোকে প্রধানত আমরা নিউক্লিয়াস বলবো। হাইপোথ্যালামাসের মধ্যে যে নিউরনের যে সেল বডি থাকে তো তাকেই বলে নিউক্লিয়াস। তাহলে সুপ্রাঅপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে অক্সিটোসিন ভ্যাসোপ্রেসিন তৈরি হয়, কিন্তু কোনটা কোথা থেকে তৈরি হয় সেটাই আমাদেরকে বের করতে হবে। এক্ষেত্রে বলছে যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ রং। ভ্যাসোপ্রেসিন বলছে যে ভ্যাসোপ্রেসিন ইজ সিক্রেটেড ফ্রম সুপ্রাঅপটিক নিউক্লিয়াস, এটা তো কারেক্ট হবে। সুপ্রাঅপটিক নিউক্লিয়াস থেকে ভ্যাসোপ্রেসিন তৈরি হয়। অক্সিটোসিন সিক্রেটেড ফ্রম দ্য প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, সো দিস ইজ অলসো কারেক্ট। এবং ডায়াবেটিস ইনসিপিটাস ইজ ডিউ টু হাইপোসিক্রেশন অফ দ্য অ্যান্টিডায়াবেটিক হরমোন, তাহলে অ্যান্টিডায়াবেটিক হরমোনের পরিমাণ যদি কোনোভাবে কমে যায় তখনই কিন্তু ডায়াবেটিস ইনসিপিটাস প্রধানত রোগ হয়। এবং সোমাটোস্ট্যাটিন এবং গ্রোথ হরমোন কিন্তু অ্যাগোনিস্ট, তাহলে এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে সেটা হচ্ছে অপশন ডি, কারণ সোমাটোস্ট্যাটিন এবং গ্রোথ হরমোন কিন্তু অ্যান্টাগনিস্ট, তারা বিপরীত কাজ করে। অ্যাকচুয়ালি সোমাটোস্ট্যাটিন গ্রোথ হরমোনের রিলিজকে ইনহিবিট করে। সুতরাং ভ্যাসোপ্রেসিন সুপ্রাঅপটিক নিউক্লিয়াস থেকে তৈরি হয়, এটা ঠিক। অক্সিটোসিন প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে তৈরি হয়, এটা ঠিক। এবং ডায়াবেটিস ইনসিপিটাস ইজ ডিউ টু হাইপোসিক্রেশন অফ দ্য এডিএইচ, এটাও কিন্তু ঠিক। ডায়াবেটিস ইনসিপিটাস মানে ইউরিনের মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে জল নির্গত হয়, তাহলে কখন জল নির্গত হবে? যদি এডিএইচ এর পরিমাণ কমবে এবং তার ফলে ওয়াটারের রিঅ্যাবসর্পশন এক্ষেত্রে হ্যাম্পার হবে এবং সেই জন্য ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়। একটু কনফিউশন আছে, একটু দেখে নাও। এর পরের প্রশ্নতে আমরা চলে যাই, হুইচ ইজ কারেক্ট স্টেটমেন্ট। বলছে কোন স্টেটমেন্টটা কারেক্ট। বলছে থাইরয়েডট্রপিন রিলিজিং হরমোন অ্যাক্টিভেট দ্য পিটুইটারি টু সিক্রেট দ্য টিএসএইচ অ্যান্ড দ্য প্রোল্যাক্টিন, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থাইরয়েডট্রপিন রিলিজিং হরমোন যেটা হাইপোথ্যালামাস থেকে তৈরি হয় সেটা কেবলমাত্র অ্যাডেনোহাইপোপাইসিস থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তৈরি করে তাই নয়, তাছাড়া প্রোল্যাক্টিন হরমোনের সিক্রেশনকে এরা কন্ট্রোল করে। সুতরাং এটা তো কারেক্ট অপশন হবে, সো দিস ইজ কারেক্ট। সি বলছে গ্রোথ হরমোন ডু নট অ্যাক্টস অন লিভার। বলছে যে গ্রোথ হরমোন প্রধানত লিভারের ওপর কাজ করে না। দেখো গ্রোথ হরমোন কিন্তু লিভারের ওপর কাজ করে এবং কাজ করে এখান থেকে সোমাটোমেডিনস বা ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর তৈরি করে। সুতরাং এক্ষেত্রে যেটা কারেক্ট অপশন হবে বোথ এ অ্যান্ড বি। সুতরাং কারেক্ট যে অপশন হবে তো সেটা হচ্ছে বোথ এ অ্যান্ড বি। এডিএইচ কিন্তু পিটুইটারির উপর কাজ করে এসিটিএইচ সিক্রেট করে, তাহলে থাইরয়েডট্রপিন রিলিজিং হরমোনের একটা নতুন কাজ দেখলাম এবং এডিএইচ এরও একটা নতুন কাজ আমরা দেখলাম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 49 আমরা চলে আসি, হোয়েন কানেকশন বিটুইন দ্য পিটুইটারি অ্যান্ড দ্য হাইপোথ্যালামাস ইজ কাট। তাহলে পিটুইটারি এবং হাইপোথ্যালামাসের মধ্যে কানেকশন যদি কোনোভাবে আমরা কেটে দিই তাহলে হরমোন লেভেল ইজ ইনক্রিজড। হুইচ হরমোন লেভেল তখন এক্ষেত্রে বেড়ে যাবে? কোয়েশ্চেন নাম্বার 49 এটা বলছে গ্রোথ হরমোনের পরিমাণ বেড়ে যাবে, বি বলছে টিএসএইচ এর পরিমাণ বেড়ে যাবে, সি বলছে এসিটিএইচ এর পরিমাণ বেড়ে যাবে এবং ডি বলছে প্রোল্যাক্টিনের পরিমাণ বেড়ে যাবে। এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে তো সেটা হচ্ছে প্রোল্যাক্টিন। দেখো প্রোল্যাক্টিন এটাই ইন্ডিকেট করে যে পিটুইটারি গ্রন্থিতে যদি কোনো রকম অ্যাডেনোমা হয় তখন কিন্তু প্রোল্যাক্টিনের লেভেলের পরিমাণ বেড়ে যায়। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে পিটুইটারি এবং হাইপোথ্যালামাসের মধ্যে যদি কোনো কানেকশন যদি আমরা কেটে দিই তাহলে কোন হরমোন লেভেল বেড়ে যাবে? এক্ষেত্রে প্রোল্যাক্টিনের পরিমাণ বেড়ে যাবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট রিগার্ডিং দ্য সিগন্যালিং পাথওয়ে। সেল সিগন্যালের দিকে এই প্রশ্ন দেওয়া হয়েছে, কোনটা ইনকারেক্ট সেটা আমাদেরকে বের করতে হবে। বলছে জি আলফাস অ্যাক্টিভেট দ্য অ্যাডিনাইলেট সাইক্লেস অ্যান্ড অ্যাক্টিভেট দ্য প্রোটিন কাইনেসে। দেখো যেটা বলছিলাম যে জি প্রোটিনের মধ্যে প্রধানত 3টে সাব ইউনিট থাকে, একটা আলফা এবং আর একটা বিটা গামা। যখন কোনো হরমোন যখন রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয় তখন জি প্রোটিন থেকে আলফার সঙ্গে ইনিশিয়াল স্টেজে জিডিপি যুক্ত থাকে,
যখনই হরমোন যুক্ত হয় তখন ওই জিটিপি খুলে বেরিয়ে যায় এবং তার ফলে ওখানে জিটিপি যুক্ত হয়। জিটিপি যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আলফা সাবইউনিট অ্যাক্টিভ হয়ে পড়ে এবং বিটা গামা সাবইউনিট থেকে সেটা খুলে যায় এবং এই আলফা জিটিপি বিভিন্ন কাজ করে। কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে আলফা সাবইউনিট, এই আলফা সাবইউনিট ডিফারেন্ট ক্যাটাগরির হয়। এক্ষেত্রে বলছে যে আলফা এস অ্যাক্টিভেট অ্যাডিনাইলেট সাইক্লেস অ্যান্ড অ্যাক্টিভেট দ্য প্রোটিন কাইনেজে। তো দিস ইজ দ্য কারেক্ট অপশন, এটা কিন্তু কারেক্ট অপশন হবে। সুতরাং এ অপশন কিন্তু অবশ্যই কিন্তু কারেক্ট অপশন হবে, কারণ আলফা এস সাবইউনিটে কিন্তু অ্যাডিনাইলেট সাইক্লেসকে অ্যাক্টিভ করে এটিপি থেকে সাইক্লিক এমপি তৈরি করে এবং সেই সাইক্লিক এমপি প্রোটিন কাইনেজ এ কে অ্যাক্টিভ করে। বি যেটা বলছে জি আলফা কিউ অ্যাক্টস থ্রু দ্য ফসফোলাইপেজ সি, এক্ষেত্রে যেমন অ্যাডিনাইলেট সাইক্লেসের উপর কাজ করছে, তাহলে আলফা কিউ কার উপর কাজ করবে, পিএলসি, এবং প্রডিউস ডাইঅ্যাসাইল গ্লিসারল অ্যান্ড দ্য ক্যালসিয়াম মানে অ্যাক্টিভেট দ্য প্রোটিন কাইনেজ সি। এটা তো অবভিয়াসলি কারেক্ট অপশন হবে। এর কারণটা হচ্ছে এটাই যে আলফা কিউ সাব ইউনিট প্রধানত ফসফোলাইপেজ সি এর উপর কাজ করবে এবং এই ফসফোলাইপেজ সি কে সে অ্যাক্টিভ করবে এবং তার ফলে PIP2 থেকে ফসফাটাইডিল ইনোসিটল 4,5 বিসফসফেট থেকে IP3 এবং ড্যাগ তৈরি করবে এবং ড্যাগের এই IP3 এবং ড্যাগ এই সিগন্যালিং পাথওয়ের সঙ্গে ক্যালসিয়াম রিলেটেড, তাহলে এটাও কিন্তু কারেক্ট অপশন। এবং এর মধ্যে দিয়ে প্রোটিন কাইনেজ সি অ্যাক্টিভ হবে, তাহলে এটিপি এর থ্রু দিয়ে প্রোটিন কাইনেজ এ অ্যাক্টিভ হবে আর IP3 ড্যাগ এই সমস্ত সেকেন্ড মেসেঞ্জারের থ্রু দিয়ে কিন্তু প্রোটিন কাইনেজ সি অ্যাক্টিভ হবে। সি বলছে টাইরোসিন কাইনেজ অ্যাক্টস ভায়া জ্যাক স্ট্যাট পাথওয়ে, টাইরোসিন কাইনেজ জ্যাক স্ট্যাট পাথওয়ের উপর কাজ করবে। এবং ডি বলছে সাইটোকাইন অ্যাক্টস ভায়া জ্যাক স্ট্যাট পাথওয়ে, তো সাইটোকাইন রিসেপ্টর, এটাও কিন্তু কারেক্ট। সুতরাং যেটা এক্ষেত্রে রং স্টেটমেন্ট হবে তো সেটা হচ্ছে এইটা, টাইরোসিন কাইনেজ অ্যাক্টস ভায়া জ্যাক স্ট্যাট পাথওয়ে, রাইট? সো দিস ইজ দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। তাহলে হরমোনে যে 50টা কোয়েশ্চেন্স নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করলাম, এই প্রশ্নগুলো প্রচুর ইম্পর্টেন্ট। বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সামিনেশনে প্রধানত প্রশ্ন দেওয়া হয়। বুঝতে পারছো যে একটা 11-12 লেভেলের থেকে একটু হায়ার লেভেলের প্রশ্ন, সেই জন্য WBSS SSC SLSTর জন্য যেমন ইম্পর্টেন্ট, যে কোনো বায়োলজিক্যাল সায়েন্স রিলেটেড কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন্স আমি এমনভাবে সেট করেছি যে প্রধানত এন্ডোক্রিনোলজির যে সমস্ত কনফিউশিং জায়গাগুলো, তো সেগুলোই এক্ষেত্রে ফোকাস করা আছে। তোমরা এন্ডোক্রিনোলজি পড়ে তারপরে এই কোয়েশ্চেন্সগুলো একটু তোমরা দেখবে, তাহলে দেখবে যে প্রিপারেশন তোমাদের একদম 100% কমপ্লিট হয়ে যাবে। আজকে তাহলে এই পর্যন্তই। এর পরের দিন আরও এরকম হিউম্যান ফিজিওলজির কিছু পোর্শন নিয়ে MCQ নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব এবং তারপরে জুলজি, তারপরে বোটানি, এগুলোই প্রধানত সিকুয়েন্সিয়ালে চলতে থাকবে। তো সকলে ভালো থেকো এবং আশা করি এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের অনেক অনেক হেল্প করবে। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।